ভোলাগঞ্জে ১৩০ ট্রাকে ৫২,০০০ ঘনফুট সাদা পাথর উদ্ধার। আটক ইউপি চেয়ারম্যান, ৭ দিনে আগের রূপে ফেরানোর নির্দেশ হাইকোর্টের। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত। ৫ জেলায় পানিবন্দী ৬০,০০০ পরিবার, ১২ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা। এবং রংপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জন ৩ দিনের রিমান্ডে। যশোরে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা খুলনায় গ্রেপ্তার। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা ত্রি। ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় এরই মধ্যে অভিযান চালিয়ে প্রায় ৫২,০০০ ঘনফুট পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিস্থাপন চলছে জব্দ করা পাথর। এ নিয়ে আরও জানাতে সাদা পাথর এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, প্রশাসন কি কোনো ধারণা করতে পেরেছে কি পরিমাণ পাথর লুট হয়েছে? লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের সবশেষ খবর জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি একটি সুখবর আছে যে প্রতিস্থাপনের যে কাজটি ছিল সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন ধলাইয়ের বুকে যে সাদা সোনা বলা হয় সেই সাদা পাথর কিন্তু তারা আবারও ফিরিয়ে দিচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জোর নজরদারি ছিল সারাদিন ব্যাপী। এবং একইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে সেই সাদা পাথরগুলো প্রতিস্থাপনের কাজ কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। অর্থাৎ পর্যটন স্পট থেকে যে পাথরগুলো চুরি হয়েছিল বা লুট হয়েছিল সেগুলো কিন্তু প্রতিস্থাপনের কাজ চলছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে প্রশাসনের নজরদারি এবং প্রশাসন কি বলছে, আসলে প্রশাসন সাথে আমরা সারাদিনে আজকে কাজ করেছি বা দেখেছি তারা আসলে তাদের তৎপরতা। এখানে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী ছিল এবং যৌথ বাহিনীর যে একটি চৌকস দল কিন্তু তারা তল্লাশ চৌকি জারি করেছিলেন বিভিন্ন জায়গায়। এটা শুধু সাদা পাথর এলাকায় নয়, এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি জাফলংয়ের ইসি এলাকা এবং এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই বিশেষ করে বিমানবন্দর সংলগ্ন যে এলাকাটি ছিল সিলেট ক্লাব সংলগ্ন এলাকা, সেই এলাকাতেও কিন্তু তল্লাশি জারি রাখা হয়েছিল এবং এখানে কিন্তু প্রায় ৫২,০০০ ঘনফুট পাথর কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে ইতোমধ্যে। এবং একই সাথে জাফলংয়ে থেকেও কিন্তু প্রায় ২,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে। একই সাথে যদি আমি একটু আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, একটু আগে আমরা জেলা প্রশাসক এখানে এসেছিলেন, জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তিনি কিন্তু এখানে এসেছেন এবং পরিদর্শন করেছেন এই এলাকাটি। একই সাথে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ এখানে ছিলেন, তারা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে এই পাথর উদ্ধারে সর্বোচ্চ যে নজরদারি তারা বজায় রাখবেন এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু এই পাথর খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আরেকটি জিনিস তারা বিশেষ করে জেলা প্রশাসক বলেছেন যে বা যারা এখানে জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এটিকে বিশেষভাবে যাতে নজরদারি করা হয়। এবং শের মাহবুব মুরাদ যিনি সিলেটের জেলা প্রশাসক তিনি আবার আরেকটি কথা বলেছেন যে এই সব পর্যটন কেন্দ্র নিয়ে ওনার একটি বিশেষ পরিকল্পনা উনি করছেন, মহাপরিকল্পনা করছেন, সেই মহাপরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ হবে। তো রাত্রি এই ছিল আসলে সিলেটের সাদা পাথর থেকে আমার কাছে সবশেষ। ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় এরই মধ্যে অভিযান চালিয়ে প্রায় ৫২,০০০ ঘনফুট পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। বৃষ্টি থামলেও পানি বাড়ছে তিস্তা নদীতে। সকাল থেকে তিস্তার বিভিন্ন পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বন্যার শঙ্কা দেখা দিয়েছে উত্তর জনপদের নিম্নাঞ্চলের। একই সাথে পানিবন্দী হয়েছেন লালমনিরহাট ও রংপুরের অন্তত ১০,০০০ মানুষ। ডুবে গেছে তিস্তা চরের মৌসুমি ফসল। অল্প বৃষ্টিতে এমন ভয়াবহ পরিস্থিতির জন্য উজানের ঢল ও নদীর তলদেশ ভরাট হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। নদী তীরবর্তী মানুষের দাবি, তিস্তা ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে থামবে না আকস্মিক বন্যার আতঙ্ক। আর জানাচ্ছেন মোকাররম হোসেন। উজানের ঢল আছড়ে পড়ছে তিস্তা সেচ প্রকল্পের ব্যারেজে। ভারতের গজলডোবা থেকে প্রবাহমান পানির চাপ সামাল দিতে খুলে দেওয়া হয়েছে তিস্তার ডালিয়া পয়েন্ট ব্যারেজের ৪৪টি জলকপাট।
গেল ৪৮ ঘন্টায় তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমা ছুঁই ছুঁই করলেও গতকাল রাত থেকেই পানি বইছে বিপদসীমার উপরে। বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তার লালমনিরহাট পয়েন্টের পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপরে থাকলেও নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বইতে থাকে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে। এই ব্রিজ ভাঙে ওপাকে একটা বেরি বানাতে, ওটা ভাঙবে ধরলে মানুষ পানিবন্দী হয়ে যাবে, মানুষের বাড়িঘর ভাঙি দেবে। এখন যে সড়কটা নির্মাণ করা আছে ভালো সুন্দরভাবে, এটা যদি ভেঙে যায় তো অনেক তো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আশঙ্কা আছে। এদিকে ২ দিনের টানা বৃষ্টি ও ভারতের ঢলে প্লাবিত হয়েছে তিস্তার লালমনিরহাটের ২০টি গ্রাম, যেখানে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ১০,০০০ পরিবার। এমনকি পানি ঢোকার শঙ্কা রয়েছে রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন গ্রামে। ১১৫ কিলোমিটার তিস্তার ভাঙনপ্রবণ ১০৮ পয়েন্টও রয়েছে ঝুঁকিতে। যতক্ষণ পর্যন্ত আমরা বা পানি উন্নয়ন বোর্ড অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার এই বালিটা ড্রেজিং না করে অপসারণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই নদীটা স্থায়ী সমাধান হবে না। নদীটা যদি শাসন করা হতো তাহলে মনে হয় যে আপনার বৃষ্টি যতই হোক না কেন এখানে বন্যার সৃষ্টি হতো না। আবহাওয়া অফিস বলছে গেল ২৪ ঘন্টায় রংপুরে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৫৬ মিলিমিটার। এত কম বৃষ্টিপাতেও বন্যার আশঙ্কার পেছনে নদীর তলদেশ ভরাট হওয়া ও উজানের দেশ ভারতের গজলডোভায় বাঁধ খুলে দেয়াকে দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কোনো জায়গায় খারাপ পরিস্থিতি হয় আমাদের কাছে স্টকে জিওবার কাছে আমরা প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সবাইকে আমাদের ওয়াটার লেভেল অবহিত করতেছি, ডেঞ্জার লেভেল সম্বন্ধে অবহিত করতেছি। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা এটা ব্যবস্থা নেব সাথে সাথে। প্রতি বছর আকস্মিক বন্যায় তিস্তার ২ তীরের ৫ জেলায় ভাঙনসহ ফসলের ক্ষতি হয় অন্তত ২ লাখ কোটি টাকার। সমস্যা সমাধানে ১.৫ দশক ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত তিস্তার খনন ও ভারতের সঙ্গে জলজ রাজনীতির বোঝাপড়া চায় উত্তরের মানুষ। মোকাররম হোসাইন, এখন হাতীবান্ধা, লালমনিরহাট। বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা তীরবর্তী অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৪ জেলায় পানিবন্দী ৫০,০০০ পরিবার, ১২ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা। ফরিদপুরে নদী ভাঙনের কবলে ৪ উপজেলার প্রায় ১০,০০০ পরিবার। পানি বাড়ার সাথে সাথে ভাঙছে মধুমতি, পদ্মা এবং আড়িয়াল খাঁ তীরবর্তী অঞ্চল। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুষ্টিয়ায় ২ ইউনিয়নের ৫০,০০০ মানুষ পানিবন্দী। ১৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জে ৫টি ইউনিয়নের ১৫,০০০ পরিবার পানিবন্দী। হুহু করে বাড়ছে পদ্মার পানি, তলিয়ে গেছে ২,০০০ হেক্টর ফসলি জমি। তবে রাজশাহীতে স্থিতিশীল রয়েছে অবস্থা। বর্তমানে ৮টি ইউনিয়নের ৪,০০০ পরিবার পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে যাচ্ছে। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪ জনকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন রংপুর জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া গতকাল রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট থানায় ২ এসআই ও ৬ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে করা হয়েছে তদন্ত কমিটি। পরিবর্তন করে দেওয়া হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন মোকাররম হোসেন। ৯ আগস্ট সন্ধ্যার কিছু পরে রংপুরের তারাগঞ্জের বটতলা এলাকায় চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় জনতা। পরে জানা যায় নিহত রূপলাল ও প্রদীপলাল ভ্যান চোর নন। একই জেলার মিঠাপুকুর থেকে তারা যাচ্ছিলেন মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করতে। সেদিনের গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য। গণপিটুনির ধরন, আঘাতকারীদের উল্লাস দেখে হতভম্ব হন সাধারণ মানুষ। দুজন নিহতের ঘটনায় পরদিন তারাগঞ্জ থানায় নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী অজ্ঞাতনামা ৭০০ জনের নামে মামলা করেন। পরে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ৪ জনকে। আটককৃতদের রংপুর জেলা ও দায়রা জজ আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির পর প্রত্যেককে ৩ দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। ফুটেজ দেখে শনাক্ত করে ৪ জন আসামিকে গ্রেপ্তার করে এবং আদালতে সোপর্দ করে। এই ৪ জন আসামির অর্ধ রিমান্ড শুনানি ছিল। বিজ্ঞ আদালত ৪ জন আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে। শুনানিতে আসামিদের রিমান্ডে নিয়ে জড়িত অন্য আসামিদের দ্রুত খুঁজে বের করার তাগিদও দেন
আদালত। গণপিটুনি দিয়ে দুজনকে হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ডালপালা মেলতে থাকে রহস্য। কয়েকটি ভিডিও চিত্রে দেখা যায় গণপিটুনির সময় পুলিশ এলেও উত্তেজিত জনতার মারমুখী অবস্থা দেখে ফিরে যায় তারাগঞ্জ থানার টহলরত পুলিশের মোবাইল টিম। ঘটনার 4 দিন পর বুধবার দায়িত্বে অবহেলার অভিযোগে 2 এসআই সহ 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। গঠন করা হয় তদন্ত কমিটি। পরিবর্তন করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা। আমরা একটা তদন্ত কমিটি করেছি, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্তের স্বার্থে। তাদের কোনো গাফিলতি আছে কিনা আমরা একটু যাচাই করে দেখবো। তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন এলাকাবাসী সহ রংপুরের সুশীল সমাজ। দৃষ্টান্তমূলক সাজা না হয় এমন ঘটনা ক্রমশ বাড়ছে, তাই দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের দাবি তাদের। মোকাররম হোসাইন, এখন রংপুর। যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে 4 কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় বিএনপির পদ স্থগিত নেতা আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেল থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জনিকে গ্রেপ্তারের পর নওয়াপাড়ায় তার ইকো পার্ক সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলীয় বিশৃঙ্খলা ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে তার পদ স্থগিত করা হয়। এর আগে গত বছরের 2রা সেপ্টেম্বর অভয়নগরের নওয়াপাড়ার জাফরিদি এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিপুকে বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে 4 কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ করে তার স্ত্রী। ঘটনার 11 মাস পর চলতি বছরের 2রা আগস্ট আসাদুজ্জামান জনি সহ 6 জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় মামলা করা হয়। এই ঘটনায় জনি সহ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হলো, আর পলাতক রয়েছেন 3 আসামি। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রামের চান্দগাঁওয়ে 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। মধ্যরাতে গোলাগুলির পর অভিযান চালিয়ে গুলি, ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। শোয়েব রহমানের প্রতিবেদন। গেল রাত 1:45টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আনা হয় আহত 3 জনকে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে 20 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন স্পষ্ট। আহতরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন তারা। মূলত মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা বলে তাদের দাবি। হামলায় জড়িত কয়েকজনের নামও বলেন তারা। আমার হাতে লাগছে, পায়ে লাগছে। বাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, বাইক টান দিয়ে চলে গেছে, মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। মোটরসাইকেল ছিনতাইয়ের আসনে মানে এলোপাতারি গুলি করে আর ওরা মানে বিভিন্ন সময়ে এলাকায় শুধু গুলি করা, মানুষদেরকে মারা, বাজারে সাদাবাজি করা, নেশা, ওরা এইসব নিয়ে ব্যস্ত থাকে। তবে ভিন্ন বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর। তারা বলছেন, মূলত বুইশা ও টেম্পো গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্ত্রাসী বুইশার আস্তানা থেকে কিছু গুলি, ধারালো অস্ত্র ও ইয়াবা উদ্ধারের কথা জানায় পুলিশ। অনুমান করতেছি মাদক ব্যবসাকে কেন্দ্র করে কথিত টেম্পো এবং বুইশা দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন থেকে আছে। তারই এরা গুলিবিদ্ধ হয়। এবার কারা করতেছে সেটা তদন্ত করে দেখতেছি। বুইশার একটা আস্তানাতে আমরা আমাদের টিম হানা দিয়েছে, র্যাব সহ। সেখানে কিছু 10 রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে, সাথে লম্বা কিরিচ, ছুরি উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে যে দেখি যে মানে ঘটনা সত্য এবং 3 জন গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাই এবং ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আমরাই তাদেরকে ভর্তি করি। স্থানীয় মানুষজনের থেকে জানতে পারছি স্থানীয় একজন সন্ত্রাসী বুইশা ডাকাত, সেই মূলত আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং পূর্ব শত্রুতার জের ধরে এখানে আসলে গোলাগুলিটা করেছে। চাঁদাবাজি, মাদক ও আধিপত্য নিয়ে 2 গ্রুপের মাঝে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও দুপক্ষের অস্ত্রের ঝনঝনানি ও ত্রাসের রাজত্বে আতঙ্কিত স্থানীয়রা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ফরিদপুরে 2 বাসের সংঘর্ষে এক নারী সহ 3 জন নিহত ও অন্তত 9 জন আহত হয়েছেন।
দুপুর 12:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কানাইপুর বাজার এলাকায় ঢাকামুখী রয়্যাল এক্সপ্রেসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডিডি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।